আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কই যাবেন? বটতলা। ওঠেন। তিনজনে উঠে গেল। হুরাইনের মনের ভেতর অন্য চিন্তা ভাবনা ঢুকে গেল। তার মাথায় ঘুরছে সেই পুরুষটার কথা। নিজের চিন্তা ভাবনা নিয়ে নিজেই ভীষণ অবাক। পর পুরুষকে নিয়ে সে কেন ভাবছে? দুদিন পরের কথা, মাদ্রাসা থেকে ফিরে চমকে গেল হুরাইন। তার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। এই খবরটা তাকে জানানো ভাবি, সাথে এটাও জানালো পাত্র পূর্বেই বাড়িতে এসেছে। হুরাইন ভেবে পেল না কি হতে পারে। ফুফু একবার ছেলের জন্য হুরাইনের হাতে চাইলেন, বড় চাচাও নিজের ছেলের জন্য হুরাইনকে চাইলেন। ভাইকে দিলে বোন অসন্তুষ্ট আর বোনকে দিলে ভাই অসন্তুষ্ট হবে, সেজন্য জনাব আজাদ দুজনকে এক জায়গায় নিয়ে বসলেন। সুন্দর করে বুঝিয়ে দিলেন ব্যাপারটা। বললেন, আমি চাই না আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট হোক। তোমরা দুজনই হুরাইনকে নিজের মেয়ের মতো ভালোবাসো। কারো মনে কষ্ট দিতে চাই না আমি। ঘরে ঘরে আত্মীয় না পাতানোই ভালো। এ নিয়ে অবশ্য চাচা আর ফুফু কিছুদিন মনক্ষুণ্ণ ছিলেন। এখন সবটা আগের মতোই স্বাভাবিক। তাহলে এবার কে এসেছে? ভাবি বারবার বসে জ্বালিয়ে মারছি হুরাইনকে। লজ্জায় অতিষ্ঠ হয়ে উঠল সে, তাই ঘরের দৌড় দিয়ে বসে আছে। মেহমানখানায় জনাব আজাদের সামনে বসে আছে তাসিন। না, তার পাশে পরিবারের কেউ নেই, একাই এসেছে সে। জনাব আজাদকে গম্ভীর দেখাচ্ছে। প্রস্তাবটা সেই পাঠিয়েছিল। জনাব আজাদ প্রস্তাব পেয়ে সরাসরি তাসিনকেই ডাকলেন। ভার্সিটি থেকে বেরোতেই ফাবিহার পথ রোধ করে দাঁড়ালো শাবাব। আগা করে একবার পরক করে হাসলো। ফাবিহা জড়ো সড়ো হয়ে দাঁড়ালো। এই তাকানো স্বাভাবিক না। চোখ মুখ শক্ত করে বলল, পথ ছাড়ুন। তোমাকে এগিয়ে দিতে এসেছি সুন্দরী। বলে ঠোঁট কামড়ে হাসলো শাবাব। ঘৃণায় অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল ফাবিহা। পাশ কাটিয়ে যেতে নিতে আজ আবার ফাবিহার হাত চেপে ধরল। নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করছে ফাবিহা। পেরে না উঠে সেও গতদিনের মতন শাবাবের গালে আরেকটা চড় বসালো। আজ শাবাবকে স্বাভাবিক দেখাচ্ছে। চেহারায় রাগ নেই, বোঝা যাচ্ছে শান্ত মাথায় খেলতে এসেছে। ঝট করে ফাবিহার হাতের পিঠে পরপর দুটো চুমু বসিয়ে দিল। অতঃপর ক্রুড় হেসে বলল, দুটো চরের বিনিময়ে দুটো চুমু। যদি আবারও আমার ঠোঁটের ছোঁয়া পেতে চাও তবে তোমার জন্য আমার দুয়ার উন্মুক্ত। ফাবিহা বাক্রুদ্ধ হয়ে গেল। রাগে লজ্জায় চোখে পানি এসে পড়েছে, কেবল গড়িয়ে পড়া বাকি। দ্রুত চোখ মুছিয়ে ছুটে এলো সে। শাবাব চুমু দেওয়ার পরই হাত ছেড়ে দিয়েছে। ফাবিহার জবাব দিল না। সে জানে এখন জবাব দেওয়া মানে নিজের সম্মানে হাত দেওয়া। তবে এই চুপ থাকা না, এর দাম শাবাবকে দিতেই হবে। বিড়বিড় করে বলল, তোমাকে আমি দেখে নেব প্লেবয় শাবাব। শাবাব পেছন থেকে চেঁচিয়ে বলল, হেই, কিছুদিনের জন্য আমার হয়ে যাও লিটল গার্ল। আপনার পরিবারে কে কে আছে? জি, মা, বাবা, ছোট একটা ভাই আর একটা বোন। তাসিনের ধীর গলায় জবাব শুনে জনাব আজাদ গম্ভীর মুখে বললেন, আপনার বাবা মা এই প্রস্তাবে সম্মত? ক্ষণকাল চুপ থেকে ভারী কণ্ঠে তাসিন বলল, না। জনাব আজাদ যথেষ্ট ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, বাবা মায়ের অনুমতি ব্যতীত বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন? বিয়ে আর সংসারটা যেহেতু আমার হবে, সেখানে আমার পছন্দ জরুরি। বাবা মায়ের নয়, পুরো জীবন আমি কাটাবো, আমার বাবা মা নয়। কিছুটা হাসলেন জনাব আজাদ। তা বেশিক্ষণ স্থায়ী না হয়ে মিলিয়ে গেল। বললেন, বিয়ের ক্ষেত্রে অবশ্যই পাত্রপাত্রীর পছন্দ সবার ঊর্ধ্বে, তবে সেখানে বাবা মায়ের সম্মতিও প্রয়োজনীয় একটা বিষয়। তাসিন মাথা নিচু করে জবাব দিল, জি, বাবা মাকে মানিয়ে নেব আমি। জোরপূর্বক? মানানোর দায়িত্বটা আমার। আমার মেয়েকে বিয়ে করার মতো কি কি যোগ্যতা আপনার মাঝে আছে? তাসিন এবার মাথা তুলে তাকালো। বলল, কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? ঘাটতি থাকলে আমি তা পূরণ করে নেব। আমার কন্যার জন্য তার উপযুক্ত পাত্র চাই, যার মাঝে দ্বীনি শিক্ষা থাকবে, স্ত্রীর পর্দার হেফাজত করার মতো দৃঢ় মানসিকতা থাকবে। এটুকু? জনাব আজাদ ঠোঁট ঠেলিয়ে মুচকি হাসলেন। তবে কি আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেবেন? তাসিনের উৎসুক দৃষ্টি। জনাব আজাদ বললেন, এটুকু যোগ্যতা আগে অর্জন করে দেখান। আমার মেয়েকে দেখেছেন আপনি? না। তাসিনের সরল জবাবে খানিকটা অবাক হলেও সেটা চেপে গেলেন তিনি। বললেন, তবে কিভাবে আপনি বিয়ের দিকে এগিয়ে যাচ্ছেন? আমি বিয়ের জন্য উপযুক্ত, আর আপনার মেয়েকে না দেখেই বিবাহের প্রস্তাব দেওয়ার কারণ আমি জানি না। আপনারাই তো বললেন রূপ সম্পদ দেখে নয়, দিন দারিদ্র্য দেখে বিবাহ করা উচিত। আপনি যখন নিজের মাঝে আমার বলা যোগ্যতাগুলো ধারণ করতে পারবেন তখন আবার আসবেন। শুধু আপনার পছন্দেই বিয়ে হবে না,
এখানে আমার মেয়ের সম্মতি আপনার সম্মতির চেয়ে কোনো অংশে কম নয়। তাসিন চিন্তায় পড়ে গেল। আচ্ছা, হুরাইন কি তাকে পছন্দ করবে? চিন্তিত মুখ নিয়ে উঠতে যেতেই জনাব আজাদ আবার বললেন, পরের বার আপনার পরিবার নিয়ে আসবেন, একা নয়। তাসিন একা একা হারছে। হুরাইনকে বিয়ে করার জন্য তার সবচেয়ে কঠিন ধাপ হলো বাবা মাকে রাজি করানো। বাকি যে দুটো বিষয়ের কথা বলা হয়েছে সে দুটো বিষয় তেমন জটিল না। তাসিনের ধারণা নামাজ পড়াই ইরেগুলার থেকে রেগুলার হওয়াই হচ্ছে দিনদারিত্ব, আর হুরাইনের পর্দার হেফাজতের বিষয়টা সে সহজেই করে ফেলতে পারবে। সামান্যতে ব্যাপার, অথচ এই সামান্য ব্যাপারে কি গভীরতা সে আজ করতে পারল না। সে ভাবতেও পারল না নিজের কথাকে কাজে বাস্তবায়ন করা কতটা কঠিন। আগামী দিন থেকে তার জীবন হবে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে শুরু হবে। অথচ নতুন ভোরের প্রথম নামাজটাই পড়া হলো না ঘুমের কবলে পড়ে। তাসিন সকালে নাস্তার পর বাবার ঘরে গেল। গম্ভীর স্বরে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে বাবা। কেমন কথা? আমি মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি ফাবিহাকে আমি বিয়ে করতে পারবো না। আমি যাকে পছন্দ করি তার বাড়িতে প্রস্তাব পাঠিয়েছি। তাসিনের বাবার বিস্ময়ে চোখ দুটো কোটর ছাড়িয়ে বের হয়ে আসার উপক্রম। ছেলে এত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে, তাদের ছাড়াই প্রস্তাব পাঠাচ্ছে নিজের জন্য। তিনি থমথমে গলায় বললেন, বেশ তো, আমাদের জানাচ্ছেন কেন? তোমার সম্মতি প্রয়োজন। আমাদের সম্মতির গুরুত্ব আছে তোমার কাছে? বাবার কথায় সূক্ষ্ম খোঁচা টের পেল তাসিন। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি বুঝতে পারছি ফাবিহার বিষয়টা নিয়ে তোমরা অসন্তুষ্ট আমার উপর, কিন্তু আমার মন যেখানে টানছে না সেখানে আমি কিভাবে হ্যাঁ করব? একজন আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আরেকজন আমার মস্তিষ্কে গেঁথে থাকবে। বাবা, আমাকে বোঝার চেষ্টা করো। এটাই তোমার শেষ কথা? তাসিন কঠিন গলায় বলল, হ্যাঁ, তোমরা সম্মত না হলে আমি ওই মেয়েকে বিয়ে করব না। তবে ফাবিহাকে যে বিয়ে করব এটা ভেবেও ভুল করো না। দূরে কোথাও চলে যাব আমি। তাসিনের বাবা বারবার ছেলের কাজে বিস্মিত হচ্ছেন। তাসিন ঠিক তার মায়ের মতো জেদি, যেটা বলে সেটা করে, যেটা বলে সেটা করে তবেই ক্ষান্ত হয়। ছেলে বেরিয়ে যাওয়ার পরেই স্ত্রীর সাথে কথা বলতে পা বাড়ালেন তিনি। সাজেদাকে বললেন, একবার ঘরে এসো দ্রুত। সাজেদা বসিয়েছিলেন, স্বামীর সাথে উঠে ঘরের দিকে পা বাড়িয়ে জিজ্ঞেস করলেন, ছেলের সাথে কি কথা হলো? তাসিনের বাবা শান্ত গলায় বললেন, তুমি বরং বড় আপাকে না করে দাও। শুধু শুধু মা ছেলে জেদ করে মেয়েটার জীবন নষ্ট করবে। তোমরা মা ছেলে দুজনেই জেদি। তাসিনও নিজের জেদ বজায় রাখতে ফাবিহাকে কখনোই বিয়ে করবে না। জোর করে করিয়ে দিলেও কেউ শান্তিতে থাকবে না। তাসিন দূরে দূরে থাকবে। মেয়েটাকে এভাবে ঝুলিয়ে রেখে বলি না কি দিয়ে তুমি না করে দাও। ছেলে যেহেতু অন্যত্র পছন্দ করে ফেলেছে, ওখানে যাওয়া উচিত তোমার। সাজেদার শান্ত চোখ জোড়ায় হিংস্রতা পাঁচখায় গলায় বললেন, তোমার ছেলের আগে বলে দেওয়া উচিত ছিল পছন্দের কথা। আমি সবাইকে কোন মুখে না করব? বড় মুখ করে প্রস্তাবটাও আমি রেখেছিলাম, ছেলেও তখন সম্মতি দিয়েছে। তাসিনের বাবা শান্ত প্রকৃতির মানুষ। স্ত্রী যতটা রাগী তিনি ততটাই শান্ত থাকতে পছন্দ করেন। সারাদিন কানের কাছে পড়ে এটা ওটা বললেও চুপ করে থাকেন। তিনি বললেন, যেটা হয়ে গেছে সেটা তো আর বদলানো যাবে না। বদলাতে কে বলেছে তোমার ছেলেকে? মাসুল দিক। সে না হয় অপরাধী, তাই মাসুল দেওয়া। তাহলে নির্দেশ মেয়েটা কিসের মাসুল দেবে? আমি আরও বলছি সাজেদা, ঠান্ডা মাথায় ভেবে দেখো। সাজেদা খানিকটা নরম হয়ে এলেন ফাবিহার কথা ভেবে, কিন্তু বোনকেই বা কিভাবে না করবেন। তাসিনের বাবা বললেন, কি ভাবছো? সাজেদা স্বামীর চোখে চোখ মিলিয়ে বললেন, ঠিক আছে, আমি যাব মেয়েটাকে দেখতে। যদি ফাবিয়ার চেয়ে রূপে গুণের সামান্য ত্রুটিও খুঁজে পাই, তবে ফাবিয়াকেই তোমার ছেলের বিয়ে করতে হবে, নয়তো আমি এই বাড়ি ছাড়ব। এটাই আমার শেষ কথা। তাসিনের বাবা হতাশ গলায় বললেন, মা ছেলে দুজনেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যাও, ছোট ছেলে তো বাড়িতেই থাকে না। আমিও মেয়েটাকে বিয়ে দিয়ে যেদিকে দু চোখ চায় সেদিকেই চলে যাব। খ্যাক করে উঠলেন সাজেদা। আমি যাওয়ার সময় কি আমার মেয়েকে রেখে যাব? তাকে সাথে নিয়েই যাব। শান্তি বজায় রাখতে স্ত্রীর সাথে আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেলেন তাসিনের বাবা। ফোঁস করে নিঃশ্বাস ফেলছেন সাজেদা। ফাবিহার মতো সুন্দরী মেয়ে তার ছেলে আর দুটো পাবে না। বাহ্যিক দিক বাদ দিলে ও একজন সুন্দর মনের অধিকারিণী ফাবিহা। ছেলের মাথায় কেন অন্য মেয়ের ভূত ছাপল? মা হুরাইনকে দেখতে যেতে রাজি হয়েছে শুনে খুশি হলো তাসিন। দেখতে যেহেতু যেতে রাজি হয়েছে, বিয়েতেও রাজি হবেন।
জনাব আজাদকে খবর দিয়ে তাসিন তার পরিবার নিয়ে হুরাইনকে দেখতে গেল। পরিবার বলতে বাবা, মা, নিশি। সাজেদা থমথমে চোখ মুখ নিয়ে বসে আছেন। একজন সুন্দরী নারী এসে ওনাকে আর নিশিকে মেহমান খানা থেকে ভেতরে নিয়ে গেলেন। চারদিকে চোখ বুলিয়ে বাড়িটা দেখছেন। ভেতর ঘরেও প্রতিটা নারী নিজেদের মুড়িয়ে রেখেছে, মাথার কাপড় পর্যন্ত সরছে না। সবার অমায়িক ব্যবহারে সাজেদা বেগমের মন খানিকটা গলতে চাইলেও নিজের জেদের কাছে তিনি হার মানবেন না, শক্ত রইলেন। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখালো হুরাইনের বড় বোন জান্নাত। নিশি আর সাজেদা বেগম অবাক হচ্ছেন হুরাইনের মায়ের রূপ দেখে। দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই এতগুলো সন্তানের মা তিনি। মনে হচ্ছে বয়স তার 35-এর ঘর পেরিয়েছে মাত্র, এখনো চামড়ার রং উজ্জ্বল, কেমন চকচকে ভাব। মহিলার হাসি দেখলেও চোখ আটকে যায়। বাড়ির বউটা আবার চোখ ধাঁধানো সুন্দরী না, গায়ের রংটাও বেশ চাপার, তবে ব্যবহার অমায়িক। মানুষগুলোকে ভালো লাগলেও এই জায়গায় নিশির বেশিক্ষণ ভালো লাগলো না। সে স্বাধীন পাখি, এই বন্দি খাঁচা তার পছন্দ হয়নি। সে ভাবে কিভাবে এরা নিজেদের বন্দি করে রাখে, দম বন্ধ হয়ে যায় না। সে বোরকা পরে না, আজ বাধ্য হয়েই বোরকা পরে এসেছে। ভাইয়া বোরকা এনে দিয়েছে। সাজেদা বেগমের তর সইছে না। যে নারী এতটা সৌন্দর্যের অধিকারী, বাকি মেয়েগুলো পরীর মতন, সে নারীর ছোট মেয়ে না জানি কতটা রূপবতী হবে। অবশেষে হুরাইনের দেখা মিলল। নিজের অজান্তে মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন সাজেদা। নিশিও তাকিয়ে রইল। এখানে আসার আগে ভেবেছিল মেয়ে বুঝি দেখতে তেমন ভালো না, এখন দেখছে তার ধারণা ভুল। হুরাইনের মায়ের রূপে বেশি নজর কেড়েছে সাজেদার। এই নারী এখন এমন রূপবতী, তবে যৌবনে কেমন ছিলেন? হুরাইনের দিকে তাকিয়ে ধারণা করে বসলেন তাসিন আগেই মেয়েটাকে দেখেছে। দেখে শুনিয়ে ছেলে পাগল হয়েছে। মেয়ের মাঝে কোনো খুঁত খুঁজে পেলেন না, রূপে চলাফেরায়। যদিও আচরণ সম্পর্কে এখনই কোনো রিপোর্ট দিতে পারছে না, তিনি ফাবিহাকে বউ করে রাখতে উঠে পড়ে লাগলেন যেন এবার গুণে খোঁজ ধরবেন। এতেও ভালোভাবে পাশ করে গেল হুরাইন। ঘরের কাজও সে জানে, লজ্জায় মুখ নিচু করে রেখেছে, সামনে কারো দিকে তাকাতে পারছে না। সাজেদা কোনো খুঁত ধরতে না পেরে আশাহত হলেন। জনাব আজাদ আর তাসিনের বাবার সম্মতিতে বিবাহের উদ্দেশ্যে তাসিন আর হুরাইন একে অপরকে দেখার অনুমতি দেওয়া হলো। তাসিন প্রবল আগ্রহে অস্থির হয়ে উঠেছে। তার একটাই ভয়, হুরাইন তাকে পছন্দ করবে তো। হুরাইনকে দেখে চোখ দুটো স্থির হয়ে গেল তাসিনের। হৃদয় তোলপাড় করা স্রোতে ভেসে গেল সে। মুখ ছাড়া তার আপাদ মস্তক ঢাকা, তবু যেন চোখ ঝলসে যাচ্ছে তার। শব্দ ভাণ্ডার ফুরিয়ে গেল। এর সৌন্দর্যের কোন উপমা খুঁজে পেল না। সাদা চামড়া নয়, এই আসলেই রূপমঞ্জুরি। হুরাইন জড়সড় হয়ে বসল। একপাশে তার বৃদ্ধা দাদি। সূর্যের তাপের মতো প্রখর হয়ে এলো তার লজ্জা। কিছুতেই যেন সে স্থির হতে পারছে না। তাসিন যেন হুরাইনের দাদিকে লক্ষ্যই করল না, বিবশ কণ্ঠে বলল, আপনি আমার মনে যে দাগ সৃষ্টি করেছেন, সেই দাগ মুছে দেওয়ার দায়ভার আপনার। এসে শুভ্রতা ছড়িয়ে দিন আমার অন্তরে। আল্লাহর কসম করে বলছি, আপনি ছাড়া দ্বিতীয় কোনো নারী এই দাগ দূর করতে পারবে না। আমার হৃদয়ের রানী হওয়ার আহ্বান জানাচ্ছি আপনাকে, গ্রহণ করুন আমায়। শরীর শিরশির করে উঠল হুরাইনের। এবার লজ্জা সংকোচ ভুলে একবার মুখ তুলে চাইতেই চমকালো। অপরিচিত হয়েও পরিচিত মুখ। হুরাইনের বিস্মিত ভাব বেশিক্ষণ রইল না। সে মাথা নিচু করে থুতনি বুকে ঠেকিয়ে ফেলল। তাসিন চোখ না সরিয়ে বেহায়ার মতো তাকিয়ে রইল। বলল, আমার ব্যাপারে কিছু জানার আছে, থাকলে প্রশ্ন করতে পারেন। আপনার কাছে স্বচ্ছ থাকতে চাই আমি। হুরাইন পাশ থেকে বিছানার চাদর খামচে ধরে মাথা নাড়ালো। তার কিছুই জানার নেই। এখানে আর বসে থাকা যাচ্ছে না। দ্রুত কথা শেষ করে উঠতে চাইছে। অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, আমার ব্যাপারে কিছু জানার আছে আপনার? তাসিন লুহু স্বরে বলল, পুরো আপনিটাকেই জানার ইচ্ছে আমার। তার জন্য সারা জীবন পড়ে আছে। শুধু আপনার একটা হ্যাঁ না এর উপর নির্ভর করছে সবটা। অপেক্ষাতে আমি অভ্যস্ত নই, তবুও আমি অপেক্ষা করব কেবল আপনার জন্য হুরাইন। তাসিন উঠে গেল। হুরাইন জমে বসে রইল। দাদি এবার মুখের কাপড় সরালেন। ভাবি এসে তাকে খোঁচা দিয়ে গেল। মিটিমিটি হেসে জিজ্ঞেস করল, কেমন পছন্দ হলো? আব্বু আম্মু আর ভাইয়ার পছন্দই আমার পছন্দ। মিনমিন করে বলেই ছুটে চলে গেল হুরাইন। তার মনে একটা বড় প্রশ্ন জাগছে। আব্বু কেন তাকে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে পাঠানোর ব্যবস্থা করছেন? সে কি মানিয়ে নিতে পারবে? কি চলছে আব্বুর মনে? হুরাইনের মা স্বামীর দিকে পানির গ্লাসটা বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? জনাব আজাদ স্ত্রীকে পাশে বসতে ইশারা করলেন। বসতেই মুচকি হেসে বললেন, কি মনে হয় তোমার? কেমন সিদ্ধান্ত নিলে আমার আম্মুকে দেখার অনুমতি দিয়েছি? হুরাইনের মা উসখুস করে বললেন, কিন্তু ভরসা আছে আমার উপর? স্ত্রীর চোখের চাহনিতে জবাব পেয়ে ঠোঁট আরো প্রশস্ত করলেন। বললেন, ভরসা করলে এত দুশ্চিন্তা কেন? আমি দেখেছি ছেলেটার আগ্রহ। ছেলের বাবার সাথেও কথা হয়েছে আমার চিন্তা ভাবনা ভিন্ন কিছু। যদি ওই পরিবারে গিয়ে পরিবারের মানুষগুলোকে সামান্যতম পরিবর্তন করা যায়,
যাদের আগ্রহ থাকে না তাদের পরিবর্তন করা কঠিন। আল্লাহ যাকে চান হেদায়েত দিতে পারেন। উসিলা যদি আমার মেয়ে হয়, যদি সামান্যতম পরিবর্তন আসে, চেষ্টা করতে ক্ষতি কি? কিভাবে পারবে আমার মেয়ে? তুমি কি ভুলে গিয়েছো তোমার পুত্রবধূও কিন্তু ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা মেয়ে। আল্লাহ তাআলা অশেষ রহমতে তার মাঝে যে পরিবর্তন এসেছে, কেউ দেখলে বলতে বাধ্য এই মেয়ে ছোট থেকে দ্বীনি শিক্ষায় বেড়ে উঠেছে। আমাদের দল ভারী, সেজন্য বৌমার মাঝে পরিবর্তন এসেছে। একা একজন আমাদের ভেতরে এসে নিজেকে পরিবর্তন করতে পেরেছে। আমার মেয়েও একা। ওই ছেলের পরিবার শক্তিশালী। যদি মেয়ে ওখানে থেকে তাদের মতো চলাফেরায় নিজেকে অভ্যস্ত করে ফেলে। জনাব আজাদ দৃঢ়তার সাথে বললেন, ইনশাল্লাহ আমার মেয়ে পারবে। আমি ছেলের বাবা আর ছেলেকে শর্ত দিয়েছি, সবটা মজবুত করে তবেই এগোচ্ছি। কেমন শর্ত? হুরাইনের মায়ের উৎসুক কণ্ঠস্বর। ঘটনা কিছুটা এমন ছিল, আমি তাসিন আবিদ আর তার বাবার কাছে শর্ত রেখেছি, আমার মেয়ের পর্দার খেলাফ হবে এমন কিছু ঘটাবে না, তা নিশ্চয়তা দিতে পারবেন? ছেলের বাবা বললেন, আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যেন শুধু পর্দা নয়, অন্য কোনো অসুবিধা না হয় আপনার মেয়ের। বললাম যদি খেলাফ হয়ে যায়? ছেলেটা দৃঢ়তার সাথে বলে উঠল, এমন কিছু দেখলে আপনার মেয়েকে আপনি নিজের কাছে নিয়ে আসতে পারেন, কিংবা যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেন। কথা শেষ করে হাসলেন জনাব আজাদ। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বললেন, কি বলো, এমন একটা মানুষকে সুযোগ দেওয়া নাকি তাকে দ্বীনি পথে টেনে আনতে? আমাদের এত বড় সুযোগ হাতছাড়া না করা কি উচিত হবে? পরামর্শ দাও, কোনটা করলে ভালো হবে? হুরাইনের মা নিচু স্বরে বললেন, আপনি যা ভালো মনে করেন। সব সময় ছেলে মেয়ের ব্যাপারে আপনার সিদ্ধান্ত তাদের কল্যাণ বয়ে এনেছে। আমার দৃঢ় বিশ্বাস এবারও আল্লাহ তাআলার সেটাই করবেন। আর উপর থেকে যদি এখানেই আমার মেয়ের জুরি লেখা থাকে, তাহলে আমরা কিছুই করতে পারবো না। জনাব আজাদ বললেন, আমি এখনো সম্পূর্ণ কথা শেষ করতে দেইনি তাদের। আগে আমার আম্মুর মতামত প্রয়োজন, তাকে জিজ্ঞেস করো। তার সম্মতি থাকলে তবেই আমি চূড়ান্ত কথা এগিয়ে যাব। হুরাইনের ঘরে প্রবেশ করলো তার ভাবি। মিষ্টি করে হেসে জিজ্ঞেস করলো, সকলেই সম্মত আছে। আম্মা আমাকে পাঠিয়েছেন তোমার মতামত নিতে। তুমি না বললে এই সম্বন্ধন এগোবে না। আমি তাদের গিয়ে কি বলবো? হুরাইন বলল, আব্বু কি চাইছেন? তিনি চাইছেন তুমি ওই পরিবারের পরিবর্তনের কারণ হও, আলো হয়ে যাও ওই সংসারে। হুরাইন কোনো চিন্তা ভাবনা ছাড়াই বাবার সিদ্ধান্তকে সম্মান দিয়ে রাজি হয়ে গেল। লাজুক হেসে বলল, আব্বু যা করবেন সেটা নিঃসন্দেহে আমার ভালো ভেবে করবেন, আমার অমত নেই। আলহামদুলিল্লাহ বলে মিটিমিটি হাসলো। ভাবি বলল, আমার আর সকাল সকাল আরাম করে চা খাওয়া হবে না। এই চাটা এবার অন্য কেউ খাবে। হুরাইন লজ্জায় অতিষ্ঠ হয়ে চোখ মুখ খিচিয়ে বলল, যাও তো ভাবি, নয়তো আমি বেরিয়ে যাব। ভাবি হাসতে হাসতে বলল, যাচ্ছি যাচ্ছি, এত লজ্জা পেতে হবে না। বরের ভালোবাসা পাওয়ার জন্য প্রস্তুত হও। হুরাইনের মনে উকি দিল হাজারো কল্পনা। একবার চোখ বুজে স্মৃতি রোমন্থন করার চেষ্টা করল। কানে এখনো বেজে উঠছে সেই স্বর। হুরাইন অস্ফুট স্বরেই বিড়বিড় করল, আমি কিভাবে মনে দাগ লাগিয়েছি? আমি তো কিছুই করিনি। হুরাইনের বাড়ি থেকে আসার পর থেকে তাসিনকে সতেজ দেখাচ্ছে। খোশ মেজাজে সবার সাথে কথা বলছে। সাজেদা দ্বিধাদ্বন্দ্বে আছেন, কি করা উচিত তিনি বুঝে উঠতে পারছেন না। হুরাইনের ব্যাপারে কঠিন হতে গিয়েও পারছেন না, আবার ফাবিহার জন্য মনটা জ্বলে যাচ্ছে। ঘড়ির কাঁটা রাত্রি ৩টার ঘরে। তাসিনের চোখে ঘুম নেই, তার মন মস্তিষ্কে রাজ করছে হুরাইন নামক এক মানবী। যতবার চোখের পাতা এক করতে চেষ্টা করে ততবারই ওই মানবী এসে ধরা দেয়। কেমন ভুবন ফুলানো হাসি হেসে মায়া বাড়িয়ে ছুটে চলে যায়। চট করে চোখ খুলে ফেলে তাসিন। বিছানায় যাওয়ার পর থেকে অনেকবার তার সাথে এমন হয়েছে, তাই এখন আর ঘুমানোর চেষ্টা না করি উঠে পড়ল। বারান্দায় দাঁড়িয়ে যান্ত্রিক শহরটাকে দেখছে। নিস্তব্ধ পরিবেশে তাকে সঙ্গ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লুদাভ আলো ছড়ানো ল্যাম্পপোস্ট। চট করে মাথায় কিছু খেলে যেতেই তাসিন ঘরে ফিরে এলো। এক টুকরো কাগজ নিয়ে কলম ঘষিয়ে চলল। কি যেন লিখে যত্ন করে ভাঁজ করলো। তার চোখ হাসছে, ঠোঁট হাসছে, অন্তরটাও হেসে উঠছে পাওয়ার আনন্দে। এবার বিছানায় গিয়ে জোর করে ঘুমানোর চেষ্টা করলো। কিছুদিন ধরে ফাবিহাকে ক্যাম্পাসে দেখা যাচ্ছে না। শাবাব প্রতিদিন খোঁজ করে একই খবর পায়। ফরহাদ বলল, ভাই মেয়েটা বোধহয় ভয় পেয়েছে, সেই জন্য ভার্সিটিতে আসছে না। দুদিন কথা বলে যখনই মেয়েদের অনুভূতি জন্মেছে আপনার প্রতি, আপনি সেই আগুন সুন্দরীদের ছেড়ে দিয়েছেন।
আর এই মেয়ের পেছনে এখনো পড়ে আছেন? ছেড়ে দিন, এমনিতেই ভয় পেয়ে গিয়েছে। স্বভাবের দৃষ্টি সামনের দিকে, ঠিক কিসের দিকে তাকিয়ে আছে বোঝা যাচ্ছে না। সে ক্রূর হেসে বলল, এত সহজে ভয় পেলে কি চলবে? আমাকে দুবার চর মেরেছে, এবার চুমু দিবে, সেই ব্যবস্থা করছি। কিভাবে ভাই? শুধু দেখে যা। তখনই গেট দিয়ে প্রবেশ করতে দেখা গেল ফাবিহাকে। ফরহাদ ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, ভাই ভাই, আপনার শিকার, গেটের দিকে তাকান। স্বভাবের চোখ ফরহাদের আগেই গেটে পড়েছে। ফাবিহা এদিক ওদিক সাবধানী চোখে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে ক্লাসের দিকে। হঠাৎ শাবাবের চোখে চোখ পড়ল, চোখ মুখ শক্ত দেখালো তার। শাবাব বেহায়ার মতন হাসছে, তার ষষ্ঠ ইন্দ্রিয় জানা দিচ্ছে ফাবিহা ঠোঁট নাড়িয়ে তাকে গালাগাল দিচ্ছে। ক্লাস করে বিনা বাধায় গেট পেরোতে পেরে ফাবিহা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। রিক্সা নিয়ে অর্ধেক রাস্তা যেতেই রিক্সা চালক থেমে গেলেন, কারণ জিজ্ঞেস করতে যাবে, সামনে তাগিয়ে থেমে গেল সে। শাবাব তার বিদঘুটে হাসি ঠোঁটে টেনে রেখেছে। ফাবিহা তেজি কণ্ঠে বলল, পথ আটকে রেখেছেন কেন? ফরহাদ বলে উঠল, ভাইয়ের স্পেশাল ক্লাস আছে আপনার সাথে, থামুন। ঘৃণায় চোখ ঘুরিয়ে নিল ফাবিহা। রাগে দাঁতে দাঁত লেগে আসছে। পায়ের দিকে ইশারা করে বলল, জুতো দেখেছিস? চামচার দল, রাস্তায় যখন ধরে জুতো পেটা করবো তখন বুঝতে পারবি মেয়েদের হ্যারাস করার শাস্তি কি জিনিস। স্বভাব খপ করে ফাবিহার হাত ধরে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলল তাকে। হিংস্র বাঘের মতন গর্জন করে বলল, এই চামচা কাকে বলছো? প্রথমত আমার গায়ে হাত তুলে মস্ত বড় ভুল করলে, আবার আমার ভাইদের চামচা বলছো? ফাবিহা দমে না গিয়ে দ্বিগুণ তেজ নিয়ে বলল, 100 বার চামচা বলবো, 1000 বার বলবো চামচা। কি করবি তুই? হ্যাঁ, টাকা ছেটালে তোর মতো আরো কত কুকুর এসে হাজির হয়ে যাবে, তোকে লাশ বানিয়ে দিয়ে যাবে, রাস্তার কুকুর। সজোরে ফাবিহার গালে চর পড়ল, ছিটকে মুখ থুবড়ে পড়ল রাস্তায়। শাবাবের শরীর দিয়ে আগুন ঝরছে, রক্তিম চোখ জোড়া দেখে ভয় পেল ফাবিহা। শাবাব কঠোর স্বরে বলল, আজ স্পর্ধা দেখিয়েছিস, আর যেন কোনোদিন এমন স্পর্ধা না দেখি। এতদিন কিছু বলিনি, তার মানে এই নয় যে আমাকে যা ইচ্ছে তাই বলে গালি দিবি। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোকে, এরপর জানে মেরে ফেলবো, রাস্তায় দাঁড়িয়ে মারবো। আজকের মতো কেউ ছুটে আসবে না, সবাই তামাশা দেখবে। ফাবিহা খেয়াল করলো সকলেই তামাশা দেখছে, কেউ তার দিকে এগিয়ে আসছে না। শাবাব প্রস্থান করলো। ফরহাদ ভীষণ চমকেছে, সে এর আগে শাবাবের এমন রূপ দেখেনি। সামান্য একটা সম্বোধন এতটা হিংস্র হয়ে উঠেছে, তার সাথে বাকি ছেলেগুলোও স্তব্ধ। ফাবিহা এতদিন বাড়িতে জানায়নি, বাবা শহরের বাইরে, মাকে জানালে দুশ্চিন্তা ছাড়া কিছুই করতে পারবেন না, বরং তিনি আরও ভয় পেয়ে তাকে বের হতেই দেবেন না। রাস্তায় ঘষা লেগে এক জায়গায় চামড়া উঠে গিয়েছে, গালটা জ্বলে যাচ্ছে, টনটনে ব্যথায় কথা বলতেও কষ্ট হচ্ছে তার। আজ তো মা জানবেনি। তাসিন অপেক্ষায় ছিল কখন মাদ্রাসার গেট দিয়ে বের হবে হুরাইন। তার দেখা পেয়ে মাদ্রাসার একটা ছোট মেয়েকে ডাক দিল। মেয়েটা প্রথমে এগোতে চাইছিল না, পরক্ষণে কি মনে করে এগিয়ে আসতেই তাসিন ইশারায় হুরাইনকে দেখিয়ে দিল, বলল, ওই যে আপুটাকে দেখছো, তাকে এই কাগজটা দেবে, ঠিক আছে? হুরাইন আপু কে? বাহ, তুমি চেনো তাকে? হ্যাঁ চিনি তো। তাহলে এটা দিয়ে এসো। মেয়েটা চলে গেল কাগজ হাতে। হুরাইনের বোরকাঠি নিয়ে ধরে ডাকলো, হাপু। পাশ ফিরতে হাতে মাঝে একটা কাগজ গুজে দিল মেয়েটা। হুরাইন জিজ্ঞেস করলো, কে দিল এটা? তাসিনের দিকে ইশারা করে বলল, ওই যে উনি তোমাকে দিতে বলেছেন। হুরাইন সেদিকে তাকাতেই তাসিনের সাথে চোখাচোখি হয়ে গেল। সে দৃষ্টি নিচু করে কাগজটা মুঠো করে ধরল। ছোট্ট মেয়েটা বিদায় নিতেই হুরাইনের একজন বান্ধবী বলে উঠল, কাগজটা খুলে দেখো কি লেখা আছে। হুরাইন কাগজটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে বলল, প্রয়োজন নেই। বুঝেছি, আমাদের সামনে খোলা যাবে না, ব্যক্তিগত চিঠি কিনা। হুরাইন লজ্জা পেয়ে থমকে উঠল বান্ধবীকে। বেশি কথা বলিস। পাশ থেকে দুজনেই মিটমিটে হাসছে। হুরাইন কাগজটার কথা ভুলল না। খাবার খেয়ে দ্রুত দরজা আটকে দিল। ব্যাগ থেকে ওই সাদা কাগজটা বের করতেই কালো ও কালিতে কিছু শব্দ মিলে কয়েকটা বাক্য দেখতে পেল। দিন রাত শুধু আপনাকে ভাবছি, মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, দ্রুত আমায় হালাল করে নিন, আমি পবিত্র ছোঁয়ার অপেক্ষায়। থমকে গেল হুরাইন, সাথে ছুঁয়ে গেল একরাশ লজ্জা। সে কি এই চিঠির জবাব দেবার ইচ্ছে থাকলেও তা মনের মাঝে মাটি চাপা দিল। চিঠির জবাব দিয়ে আর নিজের লজ্জা বাড়তে চায় না। সাজিদ এখনো কাউকে কিছুই জানায়নি, বরং
জনাব আজাদ সম্মতির কথা জানাতেই তিনি তাসিনের বাবাকে বলে দিলেন, আমি অনুষ্ঠান করে লোকজন খাইয়ে ছেলের বিয়ে দেব, চুপচুপ করে বিয়ে দিতে পারবো না। আর ওনাকে জানিয়ে দাও আমাদের সপাচেক মেহমান খাওয়াতে হবে। বিস্মিত হয়ে গেলেন তাসিনের বাবা। তিনি বললেন, তুমি বুঝতে পারছো তো কি বলছো? তুমি বাড়িতে তুমি মেহমান খাওয়াও, সেটা তো ওনাদের সমস্যা না, কিন্তু এভাবে ওনাদের চাপ দেওয়া কি মানে? তোমার কি মনে হয় ওনারা মানবেন? শরিয়া সম্মত বিয়ে মানে এক গাদা লোক খাওয়ানো, হাসি তামাশা করা নয়। তাহলে জেনে বুঝে কেন আমাদের পরিবারে মেয়ে পাঠাতে চাইছে? যদি এত সমস্যা থেকে থাকে তাহলে না করে দিক, আমি ফাবিয়াকে নিয়ে আসবো বউ করে। তাসিনের বাবা বুঝে গেলেন এসব সাজেদার ইচ্ছাকৃত কাজ। শান্তিপ্রিয় মানুষ হওয়ায় কখনো স্ত্রীর সাথে তর্কে যান না তাসিনের বাবা, কিন্তু আজ আর কোনো অন্যায় মেনে নিলেন না, কড়া গলায় বলে দিলেন, তোমার এসব বাহানা চলবে না, আমার কথা শেষ কথা, আর কিছু শুনতে চাই না আমি। সাজেদার আগে ফেটে পড়লেন। তাসিন দেখল যে মা খালাকে কিছুই জানায়নি। সে সরাসরি ফাবিহাকে কল দিল। ফোন তুলল না ফাবিহা। পরপর কয়েকবার রিং হয়ে কেটে গেল। ফাবিহা বাড়ি পৌঁছতেই তার মা আতকে উঠলেন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন মেয়েকে। ফাবিহাকে ধরে আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলেন, এই অবস্থা কেন তোর? কি হয়েছে? ফাবিহা ঝিমিয়ে ঘরে ঢুকল। মৃদু স্বরে বলল, আগা আমায় ভেতরে যেতে দাও, ক্লান্ত আমি। মা ফাবিহাকে ধরে নিয়ে বসিয়ে দিলেন। মায়ের মন দ্রুত পানি দিয়ে অস্থির স্বরে জিজ্ঞেস করলেন, এবার বল কি হয়েছে? ফাবিহা ধীর গলায় স্বভাবের কথা বলল মাকে। তীব্র আক্রোশে চেঁচিয়ে উঠলেন তিনি, ওই হারামজাদার এত বড় সাহস! কার মেয়ের সাথে বাজে ব্যবহার করেছে ও জানে না। তোর বাবা আসুক একবার, এর একটা বিহিত করেই ছাড়বো। তুই এতদিন কেন বলি না? খুব বড় হয়ে গেছিস না? ফাবিহা চুপ করে রইল। ভেতরে ভেতরে সেও তীব্র রাগ পুষে রেখেছে। ফোন হাতে নিয়ে তাসিনের কল দেখে মন ভালো হয়ে গেল। স্বভাবের চিন্তা একপাশে রেখে ফোন হাতে ঘরের দিকে উঠে গেল। মা জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? ঘুমাবো, আমাকে ডেকো না। যা বিশ্রাম নে। ফাবিহা নিজের ঘরে এসে কল ব্যাক করলো তাসিনকে। তাকে বেশিক্ষণ অপেক্ষা না করিয়েই তাসিন ফোন তুলল। কেমন আছিস? খুব ভালো। ফাবিহা নরম স্বর। তাসিন গম্ভীর স্বরে বলল, তোর সাথে আমার কথা আছে, ফ্রি আছিস? হ্যাঁ বলো। তাসিন কোনো প্রকার ভনিতা না করেই বলে ফেলল, আমি একজনকে পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই। আমাদের ঘরে বিয়ের আলোচনাও চলছে। তোকে আমি সবসময় নিশির মতোই ছোট বোনের নজরে দেখে এসেছি। ফাবিহা বাকরুদ্ধ হয়ে গেল। তার শব্দ স্বল্পতা দেখা গেল। বুক কাঁপছে তার। তাসিন নিশ্চয়ই তার সাথে মজা করছে। ফাবিহা হাসার চেষ্টা করে তোতলানো স্বরে বলল, তো তুমি মজা করছো তাই না? না, আমি সত্যি বলছি। আমি যাকে পছন্দ করি তার নাম হুরাইন। মা কিছুতেই খালাকে ব্যাপারটা জানাতে পারছিলেন না, জানাতে চাচ্ছেন না। তিনি চান আমি যেন তোকে বিয়ে করি, কিন্তু মনের টান যেখানে শূন্য সেখানে সারা জীবন সংসারের সিদ্ধান্ত নেওয়া বোকামি। আমার কথা কি বুঝতে পারছিস? তুই খালাকে একটু বুঝিয়ে নিস। আই এম সরি, আমার দোষে এই ব্যাপারটা এত দূর গড়ালো। আমাকে কে বোঝাবে? ফাবিহার ব্যথাতুর চোখজোড়া এই কথা বললেও মুখে বলতে পারল না। তার গলা ধরে এসেছে। দ্রুত কথা শেষ করতে চাইল সে, তাই তড়িঘড়ি করে জবাব দিল, আমি বোঝাবো মাকে, তুমি চিন্তা করো না। তাসিন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, থ্যাংক ইউ। কল কেটে দিতেই ফাবিহার আটকে রাখা চোখের পানি গড়িয়ে পড়ল। কত সহজেই সবটা বলে দিল। একটা সরিতে কি আর মনের ক্ষত সারিয়ে তোলা যায়? কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলল সে। গোপন চিৎকারে কাঁদল তার মন, যার আওয়াজ কারো কান পর্যন্ত গেল না। যাকে মন দিয়ে এসেছে, যাকে নিয়ে স্বপ্ন দেখেছে, সে মানুষটি আজ তার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। ফাবিহা ক্রন্দনরত গলায় চাপা আর্তনাদ করে বলল, আপনার মনে আমায় একটুখানি জায়গা দিলে কি হতো তাসিন ভাই?
তাসিন হুরাইনের বিয়ের কথা দ্রুত এগোচ্ছে। যেহেতু বিয়ের কথা পাকা, তাই শুধু শুধু ছেলে মেয়ের মনে আকাঙ্ক্ষা বাড়িয়ে লাভ কি? সাজিদা জেদ করে কারোর সাথেই কথা বলছেন না। নিশিও মনক্ষুণ্ণ। তাসিনের বাবা মেহমানের লিস্ট করার সময় সাজিদা সাফ সাফ বলে দিলেন ওনার বাবার দিকের কোনো লোক বিয়েতে আসবে না, তাদের যেন গণাই না ধরা হয়। তাসিনের বাবা চুপচাপ লিস্ট তৈরি করে গেল। তিনি নিজে গিয়ে বিয়েতে দাওয়াত দিয়ে আসবেন। ওনার দায়িত্ব উনিই পালন করবেন। তারা আসুক না আসুক সম্পূর্ণ তাদের ইচ্ছা। ফাবিহা নিজেকে ধাতস্থ করে সন্ধ্যায় ঘর থেকে বের হলো। চোখ মুখের ফোলা ভাব এখনো স্পষ্ট। মুখে পানি দিয়ে মায়ের কাছে গেল। তিনি চিন্তিত স্বরে বললেন, তোর চোখ মুখ এমন ফুলে আছে কেন? মাথা ব্যথা করছে মা। সে কি, আমাকে ডাকিসনি কেন? আমি মলম লাগিয়ে দিতাম। এখন আর লাগবে না, শোনো না। বলে ফাবিহা ইতস্তত করে উঠল। কিছু বলবি? বল না। তুমি আগে বলো, কোনো রিয়েক্ট করবে না, আগে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। ঠিক আছে। ফাবিহা ভয়ে ভয়ে তাসিনের কথা মাকে জানালো। শান্ত থাকবেন বলেও ফাবিহার মা শান্ত থাকতে পারলেন না। স্বাভাবিক কোনো মাই নিজের মেয়ের অপমান, মন ভাঙার আর্তনাদ মেনে নেবেন না। ঝড়ের পূর্বের পরিবেশ বেশ থমথমে। তিনি বললেন, এসব আজে বাজে কথা কে বলছে তোকে? এসব আজে বাজে কথা নয়। রুদ্ধশ্বাসে কথাখানা বলতে গিয়ে এক ফোঁটা অবাধ্য চোখের জল গড়িয়ে পড়ল ফাবিহার। মায়ের মাথায় যেন বজ্রপাত হলো। চেঁচিয়ে উঠলেন তিনি, কি পেয়েছে আমার মেয়েকে? আমার মেয়ে খেলার পুতুল? আমার ফোন কই? ফাবিহা ভীত সন্ত্রস্ত গলায় বলল, মা ঝামেলা করো না। এর জন্যই তোর চোখ মুখ ফোলা। কেঁদেছিস তুই? ফাবিহা ক্রমাগত মাথা নেড়ে অস্বীকার করল সে কাঁদেনি। তার মা ফোন হাতে নিয়ে কল দিলেন সাজিদার নম্বরে। থামাতে পারল না ফাবিহা। সাজিদার সাথে তর্কাতর্কি শুরু হলো। সাজিদা ওপাশ থেকে হয়তো বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু মিথ্যা বানোয়াট মনে হলো ফাবিহার মায়ের কাছে। রাগে শরীর থরথর করে কাঁপছে। সাজিদা বোনকে বোঝাতে অক্ষম। তিনি তো মনে প্রাণে চেয়েছিলেন ফাবিহাকে বউ করে নিতে। ছেলে যদি না শুনে তাহলে ওনারই বা কি করার আছে? সবার কাছ থেকে নিজেকে গুটিয়েও নিলেন তিনি। ছেলের মুখের দিকেও তাকাচ্ছেন না। আর কি করতে পারেন? গেটের দিকে মুখ করে বাইকের উপর বসে রইল সবা। ফাবিহা গেট দিয়ে প্রবেশ করছে। মনে হচ্ছে প্রাণহীন দেহটা হেঁটে আসছে। চোখে মুখে অন্য দিনের মতন উজ্জ্বলতা নিয়ে আছে, নেই কোনো তেজ। ভ্রু কুচকে গেল শাবাবের। বিড়বিড় করে বলল, এর আবার কি হলো? একটা চর খেয়ে এই অবস্থা? তার সামনে দিয়ে ফাবিহা হেঁটে চলে গেল। ফরহাদ বলল, ভাই মাইয়া দেখি চুপসে গেছে। যে চটটা না দিয়েছেন ভাই, আমি নিজেই ভয় পাইয়া গেছি। শাবাব ফরহাদের কথার প্রত্যুত্তর না করে তীক্ষ্ণ চোখে ফাবিহার ক্লাসের দিকে তাকিয়ে রইল। ক্লাস শেষে বের হয়ে গেল ফাবিহা। ক্যাম্পাসের বিপরীতে তার বাসা। সামনে এগিয়ে যেতে গতকালের মতন পথ রোধ করে দাঁড়ালো শাবাব। সরু চোখে পর্যবেক্ষণ করে বিদ্রুপ করে বলল, প্রেমিক ছ্যাঁকা দিয়েছে পরমা সুন্দরী, কেঁদেছ কেন? আমার কাছে এসে দেখো, আমি ছ্যাঁকা দেব না, সত্যি বলছি। ফাবিহা শক্ত মুখে বলল,